হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গল্পের ঘর ইউটিউব চ্যানেল থেকে আমি শ্রাবণী। প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। কি রে ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কিভাবে আমার গায়ে টাচ করার? বলে পায়ের থেকে জুতা খুলে মাহফুজের দুই গালে দুইটা বসিয়ে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে? তুই আমার গায়ে হাত তুলিস? আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখেছিস একবার? আমার সাথে তোর কি কখনো মানায় বল? আর আমি তো তোকে কখনো ভালোই বাসিনি। তোর কি মনে আছে যে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আর আমার বাবা তো আমাকে কখনো ধমকও দেয়নি, কথাও বলেনি। আর তোর জন্য আমার বাবা আমাকে 2টা চড় মেরেছিল। সেদিন থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব। আর এসব প্রেম তো সবকিছুই একটা সাজানো নাটক ছিল। কি রে লিজা, তোর এদিকে আয়। তানহার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসে। তানহা আবার বলতে লাগে, এই ছোট লোক শোন, আমার বান্ধবীদের সাথে যুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দেব, না হলে কি লিজাদের সাথে আড্ডা না দিয়ে তোর সাথে যেতাম? এখন তো তোকে তোর প্রাপ্য দিয়ে দিয়েছি। আমার অপমানের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তুই তোর জায়গায় পড়ে থাক এখন। বলে তানহা ওর বান্ধবীদের সাথে চলে যায়। মাহফুজ এসবের পর মাটি থেকে যেন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। চোখের পানি ঝর্ণার মতো বেরিয়ে চলছে, বুক ফেটে কান্না আসছে। এই কয়দিনে তানহাকে জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিল, কিন্তু তানহা যে তার সাথে এমন একটা কাজ করবে এটা কখনো ভাবতেই পারে নাই। চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। কলেজের সবাই মাহফুজের দিকে তাকিয়ে হাসছে। তখনই রাজ এসে মাহফুজকে বসা থেকে উঠায়, তারপর চোখের পানিগুলো মুছে দেয়। মাহফুজ রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এই মাহবুস, এখন একদম কাঁদবি না। আমার তো সেই প্রথম থেকেই তানহার ওপর সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো। নিশ্চয়ই কোনো প্ল্যান করেই এসেছে। আর তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলো এসেছিস, আর আমি যেই কলেজে অনেক দিন ধরে আছি আমি তানহাকে খুব ভালো করে চিনি। কিন্তু তুই যখন এত অপমান করার পরেও ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য আর কোনো কথা বলি নাই। যাই হোক, এখন এসব কিছু বলে যা, নতুন করে জীবনটাকে শুরু কর, আর সবাইকে দেখিয়ে দে তুই কি পারিস আর কি না পারিস। মাহফুজ মনে মনে বলে, আরে আমি তো দেখিয়ে দেব যে আমি কি পারি আর কি না পারি। আমি যে এই কলেজে ভর্তি হয়েছি ওই জন্য। একজন ওয়ান ম্যান আর্মি কমান্ডো কি করতে পারে সেটা তো কয়েকদিন পরেই সবাই বুঝে যাবে। তবে এটা সত্যি যে আমি তান্নাকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন যেন একটা শূন্যতা বিরাজ করছে। কিন্তু এই মিশনটার জন্য ওকে ভুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দেব তখন সবার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা রাজ, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। তারপর দুজন মিলে ক্লাসে চলে গেলাম। অপরদিকে তানহা ওর বান্ধবীদের সাথে হাসিতে মেতে উঠেছে। আরে লিজা, আজকে আমি অনেক খুশি জানিস। এই খ্যাতকে শিক্ষা দিতে পেরেছি। এই খ্যাতকে শিক্ষা দিতে পেরে যে আমার কি ভালো লাগছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। ওর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আর সেটার প্রতিশোধ খুব ভালো করে নিলাম। আচ্ছা চল, এখন তোর ক্লাসের সময় হয়ে গেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হয়ে গেলে মাহফুজ আর রাজ বের হয়ে ওদের আড্ডায় বসে, তারপর গল্প করতে থাকে। দেখ মাহফুজ, আর যা কিছু হলো সব ভুলে যা। আর হ্যাঁ, বাসায় গিয়ে কিন্তু কোনো উল্টো পাল্টা করবি না। এ রাজ, তুই ঠিক কি বলতে চাচ্ছিস রে? দেখ মাহফুজ, এর আগেও অনেককে দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুইসাইড করে, তাই তোকে নিয়েও আমার ভয় হচ্ছে। তুই আবার এমন কিছু করে বসিস না। আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওইসব উল্টোপাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া কি এত সহজ নাকি? তোর কোনো চিন্তা নাই, আমি এমন কোনো কাজ করব না। আচ্ছা চল, এখন বাসায় চলে যাই। তারপর দুজন মিলে বাসার দিকে রওনা দেয়। মাহফুজ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেয়, তারপর একটানা বিকেল পর্যন্ত ঘুম দেয়। হঠাৎ করে মাহফুজের ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার রিসা যারা ভুল করে তুলে নিয়ে গিয়েছিল তারা এখন ম্যাডামকে ছেড়ে দেয় নাই। এদিকে সিআইডির টিম তো পুরোপুরি
ভাবে খোঁজ শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছে রিসা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোনটা কেটে দিলাম। মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়ল। আমি তো ভেবেছিলাম যে রিশাকে ওরা ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে ধরতে এসেছিল। কী যে করি এখন, ওরা যে রিশাকে কোথায় নিয়ে গেছে সেটাও তো জানি না। হঠাৎ আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতে একটা মেয়ের গলা শোনা গেল। এই মাহফুজ, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে। কণ্ঠটা শুনে বুঝতে পারলাম যে এটা রিশা। রিশা, তুমি কোনো চিন্তা করো না। মাহফুজ, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়, আর এখানে অনেকগুলো লোক ড্রাগ স্মাগলিংয়ের কথা বলছে। নিশ্চয়ই বড় কোনো অপরাধের সাথে যুক্ত আছে এরা, আর আমার মনে হয় এরাই সেই ড্রাগের লোক যাদের সম্পর্কে তোমাকে একটা সিডি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু করো। রিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি এই সিমটাকে ট্রেস করছি। তারপর ফোনটা কেটে দিয়ে সিম অফিসে ফোন করলাম। ফোন করতেই ধরে নিল। এই শোনো, এক্ষুনি এই নাম্বার থেকে যে সিমে কথা হয়েছে সেটার লোকেশন আমার এক্ষুনি চাই। তখনই সিমের লোকেশনটা দিয়ে দিল। তারপর আবার কমান্ডো হেডকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার এক্ষুনি একটি বিশেষ টিম দরকার। সময় হয়ে গেছে ওই ড্রাগস স্মাগলারদের ধরার। ওদের ঘাঁটির খোঁজ পেয়ে গেছি স্যার। আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এক্ষুনি আপনি স্পেশাল টিম একটা পাঠান, ওদের চেলাপোলা ধরতে হবে। ওকে, ঠিক আছে, তুমি রেডি হও মাহফুজ, আমি তোমার জন্য একটা টিম পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কেটে দিয়ে তৈরি হয়ে নিলাম। একটু পরই কয়েকজন আমার ঘরে ঢুকে গেল। হ্যাঁ, এরাই আমার টিম। এখন এদের সাথে কাজ করতে হবে। তারপর ওদের সবাইকে নিয়ে রিশার লোকেশনে রওনা দিলাম। লোকেশন অনুযায়ী একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম। লোকেশনটাও ওইখানে দেখাচ্ছে। তারপর বাড়িটার কাছে চলে গেলাম। একটা ভাঙা জানালা দিয়ে দেখলাম 10 থেকে 12 জনের মতো বসে আছে। তারপর টিমকে বললাম, শোনো সবাই, এক এক করে চারদিক দিয়ে ঘেরাও করে ফেলো। তারপর যখন সময় হবে আমি সিগন্যাল দেব, আর তখনই তোমরা অ্যাটাক করবে। বলা মাত্রই সবাই ভাগ হয়ে গেল। তারপর সবাই একটা পজিশন নিয়ে অ্যাটাক করলো। তখন ক্রিমিনালগুলো আমাদের মারার জন্য এগিয়ে আসলো। টিম মেম্বারদেরকে ইশারা দিলাম মার্শাল আর্ট শুরু করে দিতে। মার্শাল আর্টের মার খেয়ে ক্রিমিনালগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারলো না। সবাই ব্যথায় গোড়াগড়ি করতে লাগলো। তখনই ওদের দলের নেতাকে ধরলাম। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এই কুত্তার বাচ্চা, আগে বল রিশা সিআইডি অফিসারকে কোথায় রেখেছিস? স্যার, ওই ম্যাডাম উপরে আছে স্যার। আচ্ছা চল এখন উপরে, বলে নেতাটাকে ধরে নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি রিশা মাটিতে পড়ে আছে, হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাড়াতাড়ি গিয়ে বাঁধনগুলো খুলে দিলাম। রিশা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মাহফুজ, আমি একদম ঠিক আছি। আর এই লোকগুলো ড্রাগ স্মাগলিংয়ের চেষ্টা করে যাচ্ছে, এদেরকে তুমি ছাড়বে না। নেতাটার কলার ধরে উঁচু করে ফেললাম। এ ড্রাগনের চামচা, ড্রাগন কোথায় বল? স্যার, আমি জানি না যে ড্রাগন কোথায়, ওকে আমরা কখনো দেখি নাই স্যার। আমরা শুধু ওর সাথে ফোনে কথা বলি, তাছাড়া ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারি না। ওর যখন প্রয়োজন হয় তখনই শুধু আমাদেরকে ফোন করে বলে দেয়। তবে হ্যাঁ স্যার, সামনে এই শহরে যে কলেজটা আছে ওইখান থেকে ড্রাগগুলো পাচার হবে, এটা আমি জানি। কিন্তু এর সাথে আর কার কার হাত আছে সেটা আমি জানি না। সরি। হ্যাঁ মাহফুজ, আমি একদম ঠিক আছি। আর এই লোকগুলো ড্রাগ স্মাগলিংয়ের চেষ্টা করে যাচ্ছে, এদেরকে তুমি ছাড়বে না। ওকে ঠিক আছে, সেগুলো তো বের করেই নেব। তবে তার আগে তোদের একটা ব্যবস্থা তো করতেই হবে। এখন চল আমার সাথে। আর রিশা, তুমি তো ফোন করে আমার ঘুম হারাম করে দিয়েছিলে। আমি তো জানতাম যে এরা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন ফোন করে বললে যে তোমাকে ওরা আটকে দিয়ে রেখেছে, তখন তো মাথায় কিছু ঢুকছিল না। তবে এখন তো তুমি সেফ আছো, আর আমিও তো তোমাকে রক্ষা করে বন্ধুত্বতা বজায় রাখতে পারলাম। তোমার সিআইডি টিমকেও জবাবদিহি করতে হবে না। বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেলাম। আচ্ছা এবার চলো তোমাকে সেফলি সিআইডি টিমের হাতে দিয়ে আসি। তারপর ক্রিমিনালগুলোকে পুলিশের হাতে তুলে দিলাম। রিশাকে নিয়ে ওর টিমের হাতে তুলে দিলাম। সবাই তো আমাকে দেখে অবাক। সবাই আমার আসল পরিচয় জানতে চাইলো। তখন আমি তাদেরকে আমার কমান্ডো পরিচয় আর মিশন সম্পর্কে জানালাম। তখন তারা আশ্বস্ত হলো। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম।
বাসায় একা থাকায় তান্নার ব্যবহারগুলো মনে পড়ে গেল। মনটা আবার অনেক খারাপ হয়ে গেল। যতই আমাকে অপমান করুক, জীবনে প্রথম তো তান্নাকেই ভালোবেসেছিলাম। এখন একা থাকলে মনটা আরও খারাপ হয়ে যাবে। তাই রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, পার্কের পাশের নদীর ধারে আসতো, মনটা খুব খারাপ লাগছে। ফোনটা কেটে দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। একটু পরেই রাজ এসে মাহফুজের পাশে বসলো। দেখে মাহফুজ মনমরা হয়ে বসে আছে। কি রে মাহফুজ, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে বলতো? সেই আনহা অপমান করার পর থেকে তুই এভাবে আছিস। তুই ওকে ভুলে যা, না হলে আর কতদিন এভাবে নিজের মনকে কষ্ট দিবি? আরে ভাই, আমি নিজের মনকে কোনো কষ্ট দিচ্ছি না। আমি তো তানহাকে ভুলে থাকার চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই ওর সাথে কাটানোর সময়গুলো ভুলতে পারছি না। আমি ওকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তানহা আমার সাথে যে শুধু ভালোবাসা নাটক করেছে সেটা আমি বুঝতে পারি নাই রে রাজ। আমি ওর চালাকি ধরতে পারি নাই। তানহা যে প্রতিশোধের জন্য আমার সাথে এরকম করবে সেটা আমি কখনো ভাবতেও পারি নাই। এখন তুই ওই আনহার কথাটা বাদ দে তো। ওর কথা শুনলেই এখন আমার রাগ হচ্ছে। আরে ভাই, মানুষ একটু অহংকারী হতেই পারে যদি তার বাবার টাকা থাকে, কিন্তু একজনের মন নিয়ে একটা মানুষ কিভাবে খেলতে পারে? আচ্ছা, এখন মন খারাপ করিস না, আমি তোর পাশে আছি সব সময়। এখন বাসায় চল, সন্ধ্যা লেগে গেছে। ও হ্যাঁ, তাই তো, কখন সন্ধ্যা লেগে গেল খেয়ালই করি নাই। আচ্ছা চল বাসায় ফেরা যাক। তারপর দুজন মিলে উঠে হাঁটা শুরু করলাম। রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। তারপর রাতের পড়াটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতে দেখি তান্না ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি তো মাথা নিচু করে চলে আসলাম। তানহা এদিকে মাহফুজকে দেখে হাসিতে মেতে পড়ে, সাথে তানহার বান্ধবীরাও হেসে দেয়। দেখ লিজা, তোরা দেখ খ্যাতরা কেমন করে যাচ্ছে। ও ভেবেছিল যে আমি ওকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু বেচারা আমার প্রেমের ফাঁদে পা দিয়েই ভুল করেছে। এখন তো অতি দুঃখে দেওয়ানা হয়ে গেছে। ওর জন্যই বাবা আমাকে থাপ্পড় মেরেছিল। তোরা জানিস সেদিন আমার খুব কষ্ট লেগেছিল, যেখানে আমার বাবা আমার সাথে কখনো জোরে কথা বলেনি। আমাকে খুব ভালোবাসে আমার বাবা, আমার কোনো চাওয়া পাওয়া বাদ রাখেনি। কিন্তু ওই ছেলেটার জন্য যে সেদিন কি হয়েছিল, আমাকে থাপ্পড় মেরে কতগুলো কথা শুনিয়ে দিল। তখন মনে হচ্ছিল কষ্টে কলিজাটা ফেটে যাচ্ছে। এখন তো খুব সুখে আছি আমি, ছোট লোকটাকে দেখছি আর মজা নিতে পারছি। তানহা, আমার মনে হয় তুই অনেক বড় ভুল করেছিস। আমার মাহফুজের উপর কেমন যেন সন্দেহ হয়। ওকে তো এই এলাকাতে আগে কখনো দেখি নাই। কুই থেকে এসে আমাদের কলেজে এডমিশন নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো মাহফুজ আর রাজ খুব ভালো বন্ধু হয়ে গেছে। মাহফুজ সব মেয়েদেরকেই খুব সম্মান করে রে। তানহা, ওর মতো ভালো ছেলে আর আমি দেখি নাই। তুই ওকে এভাবে ঠকিয়ে ভালো একটা কাজ করিস নাই, পরে পস্তাতে হবে তোর। এখন তো মাহফুজ খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরে তুই ওর প্রেমে পড়ে আবার কষ্ট পাস না, কারণ মাহফুজ তোকে আর তখন গ্রহণ করবে না। লিজা, তুই আমাকে হাসালি। এখন তো দেখি তুই ওর গুণগান শুরু করে দিয়েছিস। তবে এটা ঠিক যে রাজের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর রাজের স্ট্যাটাসের সাথে একমাত্র ও ছোট লোকটাই মিলে যায়। ওটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর তুই ওই যে বললি না যে খ্যাতরা খুব কষ্ট পাচ্ছে, আর ওকে কষ্ট দেওয়ার জন্যই তো এতদিন নাটকটা আমাকে চালিয়ে যেতে হয়েছে। আর আমি বাবার থেকে যে কষ্ট পেয়েছি সেটা ওই খ্যাতরার কষ্টের তুলনায় কিছুই না। ওকে যে এত ভালোবাসিস তুই, তুই কি জানিস যে এইসব ছেলেরা মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে সম্মান দেয় যাতে মেয়েরা ওদের প্রেমে পড়ে যায়? আর আমি কখনো আফসোস করব না এই ভেবে যে আমি ওকে ঠকিয়েছি। আরে ওর মতো ছেলেরা আমার চারপাশে সব সময় ঘুরে বেড়ায়, আর ওর মতো ছোট লোকের প্রেমে পড়বো আমি? লিজা, তুইও বলতেও পারিস এক এক সময় এক এক কথা। ওর প্রেমে তো পড়া দূরে থাক, ওকে তো আমার মনেই থাকবে না। কত ছেলেকে এভাবে শায়েস্তা করলাম, শুধু ওকে একটু বেশি করে ফেলেছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না বা খারাপ লাগছে না যে ওকে আমি কষ্ট দিয়েছি। আচ্ছা, এখন সময় হয়ে গেছে ক্লাসের, চল ক্লাসে যাই। তারপর তানহা আর ওর বান্ধবীরা মিলে ক্লাসে চলে যায়, কিন্তু গিয়ে দেখে ক্লাসে এখনো স্যার আসে না। রাজ আর মাহফুজ একা বসে আছে। আরে তানহা, দেখ মাহফুজ আর রাজ ক্লাসে একা বসে আছে, ক্লাসে তো কাউকে দেখি না। তানহা শয়তানি একটা হাসি দেয়। বুঝলি লিজা, এটা হলো কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া আসল সময়। এখন ছোট লোকটার সাথে ভালো করে মজা নেওয়া যাবে। চল ওকে কিছু কথা শুনিয়ে আসি।
রাজের সাথে গল্প করছি, হঠাৎ করে দেখি তানহা আর ওর বান্ধবীরা আসছে। তখন মাথা নিচু করে রাখলাম। আমি জানি তান্না এসে এখন আমাকে রাগানোর জন্য কিছু কথা বলবে। এ রাজ, তান্না আসছে দেখ, ওর সাথে কোনো প্রকার কথা বলবি না, শুধু চুপ করে থাকবি। দরকার হলে ওর সাথে আমি কথা বলবো। তানহা হাসতে হাসতে মাহফুজের কাছে চলে আসে। কি রে ছোট লোক, এখানে বসে কি গল্প করছিস রে? ও বুঝেছি, ছ্যাঁকাকে সেই দুঃখগুলো ওই বান্দরটার সাথে শেয়ার করছিস না রে? কিন্তু কি জানিস তো, তোর জন্য আমার কোনো রকম মায়া কাজ করছে না। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, সাথে অনেকগুলো কথা শুনিয়েছিল। যাই হোক, সেটা বাদ দিলাম। এতদিন ধরে তো আমার টাকা দিয়ে আনন্দ ফুর্তি করেছিস। যাক, একদিক দেখতে ভালোই হয়েছে। নিজের বাবার টাকায় তো আর আজীবন খেতে পারবি না, আমার বাবার টাকায় খেয়ে নিয়েছিস। তো এখন কি রাজের টাকায় খাওয়ার চিন্তা করেছিস নাকি?